প্রতারণা মামলায় ডাক্তার সাবরিনা 3 দিনের রিমান্ডে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক ইউনিটের প্রধান ডাক্তার মিলনের ছত্রছায়ায় গড়ে তোলেন অনিয়মের স্বর্গরাজ্য। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। মৌলভীবাজার সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাড়তি তৎপরতা। বেরিয়ে আসছে স্বাস্থ্য খাতের একের পর এক কেলেঙ্কারি। সবই জানত মন্ত্রণালয়, দাবি অধিদপ্তরের। এখনই মন্তব্য নয় বললেন সচিব। মানুষের আতঙ্ক কমেছে পরীক্ষা, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। ঈদের ছুটিতে সবাইকে কর্মস্থলে থাকার নির্দেশ সরকারের। করোনায় যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুনানিতে তিনি নিজেকে জেকেজির চেয়ারম্যান নন বলে দাবি করেন। তবে আদালত বিষয়টি আমলে না নিয়ে 3 দিনের রিমান্ড দেন। সোমবার সকাল 10:30টার দিকে তেজগাঁও থানা থেকে আদালতে হাজির করা হয় 15,460টি করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার মামলার আসামি জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনাকে। 11:30টার দিকে তাকে আদালতে তোলা হয়। এরপর শুরু হয় রিমান্ড শুনানি। করোনা পরীক্ষার জালিয়াতির সঙ্গে আর কারা জড়িত সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের আবেদন করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে আসামিপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে 3 দিনের রিমান্ডে দেয়া হয় সাবরিনাকে। সরাসরি খারিজ করা হয় আসামিপক্ষের আবেদন। প্রতিষ্ঠানের ডাক্তার হিসাবেও সে কর্মরত ছিল, সুতরাং তার দায়িত্ব ছিল এই সার্টিফিকেটগুলি প্রদানের বিষয়টা। সুতরাং এই সার্টিফিকেটগুলি কারা জড়িত ছিল এই জড়িত মর্মে তাদের নাম ঠিকানা যাচাই বাছাই করার জন্য আমাদের রিমান্ড চাওয়া হয় মামলা তদন্তকারী কর্মকর্তা। সেই রিমান্ডের আলোকে আদালত 3 দিন রিমান্ড মঞ্জুর করে। আদালতে হাজির করার পর এজলাসে বিমর্ষ দেখা যায় তাকে। আদালতে কান্নাজড়িত কণ্ঠে বিচারককে বলেন তিনি জেকেজির চেয়ারম্যান নন। শুনানি শেষে দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন আসামিপক্ষের আইনজীবীরা। বারবার চেষ্টা করা হলেও গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলতে রাজি হননি। এদিন সাবরিনার হাজিরাকে কেন্দ্র করে উৎসুক জনতার ভিড়ও ছিল আদালতে। রিমান্ড মঞ্জুরের পর পুলিশি পাহারায় তাকে আবার তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন ধরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগকে অনিয়মের স্বর্গরাজ্য করে রেখেছেন ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। আর ছায়া হয়ে পাশে থেকেছেন ইউনিট প্রধান ডাক্তার কামরুল হাসান মিলন। দখল করে রাখেন কার্ডিয়াক সার্জারি বিভাগীয় প্রধানের পদ, এমনকি কক্ষটিও। তাদের অনিয়মে অতিষ্ঠ হাসপাতালের কর্মচারীরাও। আরও জানাচ্ছেন বেলায়েত হোসেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের 11টি ইউনিটের মধ্যে একটি ইউনিটের প্রধানের দায়িত্বে আছেন ডাক্তার কামরুল হাসান মিলন। তার অধীনেই রেজিস্টার্ড চিকিৎসক হিসেবে কাজ করতেন ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। অভিযোগ রয়েছে মিলনের ছত্রছায়াতেই অনিয়মের চূড়ায় উঠেছিলেন সাবরিনা। সাবরিনা মিলনের কর্মকাণ্ড অনুসন্ধানে টানা 3 দিন হৃদরোগ ইনস্টিটিউটের সময় সংবাদ। সহকর্মী বা অধীনস্থ কেউই সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে সাহস করেন না। তবে সবার ভেতরে ক্ষোভ রয়েছে, অভিযোগের ফিরিস্তিও। না একটু বলেন, আপনার সমস্যা না, নির্ভয় বলেন, কোনো সমস্যা নেই। অভিযোগ রয়েছে সাবরিনা দিনের পর দিন কাজ না করেই নিতেন বেতন। ডাক্তার মিলনের সুনজরে থাকায় অনুপস্থিত থাকার পরও উঠে যেত হাজিরা খাতায় নাম। সাবরিনা মিলনের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেনি স্বামী আরিফ চৌধুরীও। এ নিয়ে হাসপাতালের ভেতরেই মিলনের সঙ্গে বিবাদে জড়ায় জেকেজির কর্ণধার আরিফ। যদি এরকম কোনো সম্পর্ক হতো, হাসপাতাল কর্তৃপক্ষ তো আমার এগেইনস্টে মামলা করতো বা জিডি করতো, তার এগেইনস্টে জিডি করতেন না। কেঁচো ঘুরতে বেরিয়ে আসে অনিয়মের সাপ। পদে না থেকেও কার্ডিয়াক সার্জারির বিভাগীয় প্রধানের কক্ষটি দীর্ঘদিন দখল করে রেখেছেন ইউনিট প্রধান কামরুল হাসান মিলন। নিজের নামের পাশেও লিখে রেখেছেন বিভাগীয় প্রধান। সাইনবোর্ডও কিন্তু এখন নেমপ্লেটে বিভাগীয় প্রধানই লেখা আছে, খুলে নাই। এ বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি ডাক্তার কামরুল হাসান মিলন। আমি সেটা বলছি, যদি আমাকে পরিচালক মহোদয়ের সাথে কথা বলেন, উনি আমাকে পারমিশন দেন। আমার সাথে কথা হয়েছে ওনার আগে, যে কোনো মিডিয়া যে কোনো বিষয়
ওনার সাথে কথা বলে। প্রশ্নের মুখোমুখি হৃদরোগ ইনস্টিটিউট প্রশাসনও। বিভাগের প্রধান প্রফেসর রামপত, নেম প্লেট আসলে আমি ওভাবে খেয়াল করিনি যে নেম প্লেট যে চেঞ্জ করা হয় না, যদি থাকে তাহলে কাজ হয়ই হবে। চোখের সামনে সবকিছু ঘটার পরও প্রশাসনিক ব্যবস্থা নিতে লিখিত অভিযোগের অপেক্ষায় হাসপাতাল প্রশাসন। বিলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তাকে ধরতে মৌলভীবাজার সীমান্ত এলাকা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাড়তি তৎপরতা দেখা গেছে। মৌলভীবাজার প্রতিনিধি শাহ অলিদুর রহমানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন দিগেন শিখম। সন্ধ্যার পর আদালত থেকে রিজেন্ট হাসপাতালের মালিক ও বহু অপকর্মের হোতা শাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে যায়। বিশেষ করে দুপুরে সিলেট অঞ্চলে শাহেদ থাকতে পারে এমন সংবাদে সবার নজর পড়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উপর। শাহেদকে গ্রেফতারের জন্য ঢাকা এবং ঢাকার বাইরে সহ সিলেটেও আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করেছি। সীমান্তেও আমরা অত্যন্ত তৎপর আছি যাতে সে দেশ থেকে পালিয়ে যেতে না পারে। শাহেদেরকে গ্রেফতার করতে আমাদের প্রতি কোনো ধরনের কোনো চাপ বা কোনো প্রেশার নেই, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কাছে চাপ আছে। এই চাপটি হচ্ছে আমাদের পেশাদারিত্বের চাপ, আমাদের দায়বদ্ধতার চাপ। কেবলমাত্র র্যাবই নয়, সকল আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে তাকে গ্রেফতারের জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রাখছি। রিসোর্ট ও চা বাগানের বাংলোগুলোতে শাহেদ থাকতে পারে এমনটা ধারণা করছে অনেকে। শ্রীমঙ্গলের শতাধিক রিসোর্ট থাকায় এবং শ্রীমঙ্গল থেকে বেশ কয়েকটি সড়ক সীমান্ত পার হয়ে চলে যাওয়ার কারণে এই উপজেলার প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত নজরদারি রয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। রিজেন্টের শাহেদের প্রতারণা থেকে ছাড় পায়নি ব্যাংকিং সেক্টরও। বেশ কয়েকটি ব্যাংক থেকে কয়েক কোটি টাকা ঋণ নিয়ে সেগুলো আর ফেরত দেননি শাহেদ। ব্যাংক মামলা করলেও জামিন না নিয়েই দিব্যি ছিলেন তিনি। সাধারণ মানুষের পাশাপাশি ব্যাংকিং সেক্টরেও ছিল রিজেন্ট চেয়ারম্যান শাহেদের প্রতারণার জাল। 2015 সালের 19 জানুয়ারি তৎকালীন ফার্মার্স ব্যাংক থেকে হাসপাতালের যন্ত্রপাতি কেনার জন্য 2 কোটি টাকা ঋণ নেন শাহেদ, কিন্তু 5 বছর হয়ে গেলেও এখনো 1টি টাকাও পরিশোধ করেননি তিনি। তারা একটা লোনের জন্য অ্যাপ্রোচ করেছিল 2 কোটি টাকার, তাদের একটা এমআরআই মেশিন কেনার জন্য, এবং তৎকালীন ইসি কমিটির চেয়ারম্যান বাবুল চিশতি সাহেব এই লোনটি অ্যাপ্রুভাল দিয়েছিলেন। অদ্যাবধি তারা আজ পর্যন্ত এটার এগেনস্টে কোনো 1 টাকাও পরিশোধ করেনি। আমরা বিভিন্ন সময় তাদের সাথে যোগাযোগ করে এটার ঋণের আদায় টাকাদা পত্র নিয়ে তাদের সাথে মৌখিকভাবে তাদের অফিসে যে যখনই আমরা গেছি বিভিন্ন রকমের টালবাহানা যে আমরা দিচ্ছি। ব্যাংকের পক্ষ থেকে এ ব্যাপারে মামলা করলেও সে মামলায় জামিন নেন তিনি। কয়েকদিনের মধ্যেই অর্থঋণ আদালতে ব্যাংক কর্তৃপক্ষ শাহেদের বিরুদ্ধে মামলা করবে বলেও জানানো হয়। আমরা অর্থঋণ আদালতেও তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য যাচ্ছি। চেষ্টা করছি তার যদি আদার্স কোনো প্রপার্টি থাকে সেটা অ্যাটাচমেন্ট করে লোনটা আদায়ের। এদিকে শাহেদের ব্যবহার করা অস্ত্রের ব্যাপারে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট আছে কিনা, পেন্ডিং কোনো ওয়ারেন্ট আছে কিনা সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি, এবং তার ব্যবহৃত কোনো বৈধ অথবা অবৈধ অস্ত্র ছিল কিনা সে বিষয়গুলো আমরা তদন্তে নিয়ে আসছি। শাহেদকে ধরতে অভিযান অব্যাহত থাকার পূর্ণ আশ্বাসই দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে রোববার শাহেদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এদিকে জালিয়াতির মাধ্যমে 91,25,000 টাকা আত্মসাৎ করার অভিযোগে চট্টগ্রামে রিজেন্টের শাহেদ করিমের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। সোমবার বিকেলে নগরীর ডবল মোরিং থানায় মেঘা মোটরসের পক্ষে বাদী হয়ে মামলাটি করেন সাইফুল উদ্দিন নামে এক ব্যবসায়ী। মামলার এজাহারে জানা যায় 2017 সালে মেঘা মোটরসকে ঢাকা সিটিতে 200টি 3 হুইলার চলাচলের কথা বলে 91,25,000 টাকা নেন। এর মধ্যে নগদ 32 লাখ টাকা এবং বাকি টাকা ব্যাংকের মাধ্যমে নেয় শাহেদ করিম। পরে বিআরটিএ থেকে ভুয়া অনুমতিপত্র দেওয়া হয়। ভুয়া কাগজপত্রের বিষয়টি জানালে উল্টো ধমক দেয় শাহেদ। এই প্রতারণার ঘটনায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। 200টা গাড়ি ঢাকা মেট্রোতে চলাচলের জন্য পারমিটের ব্যবস্থা করে দেবে, এই শর্তে শাহেদ তাদের কাছ থেকে প্রিমিয়ার ব্যাংকের চেকের মাধ্যমে এবং নগদে 91,25,000 টাকা নেয়। পরবর্তীতে সে যে পারমিটটা দেয় এখানে পরীক্ষা করে সেই পারমিটটা ভুয়া, সেও দেওয়া দেয়। মেঘা মোটরস এর পক্ষে মোহাম্মদ সাইফুদ্দিন বাদী ওই অভিযোগ দিলে মামলা হয়। বাকিটা আমরা তদন্ত করে। দিন দিন খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। এখন যেখানে অনেক বেশি সমন্বয়ের দরকার সেখানে আরও বেশি প্রকাশ্য হচ্ছে স্বাস্থ্য খাতের বিপর্যস্ত চিত্র। একের পর এক কেলেঙ্কারির ঘটনা প্রকাশের পর মন্ত্রণালয় দুষছে অধিদপ্তরকে, আর অধিদপ্তর বলছে মন্ত্রণালয়ের সম্মতিতেই হচ্ছে সব কাজ।
সমন্বয়হীনতার পুরো বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এহসান জুয়েলের রিপোর্ট। সচিবালয় থেকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর দূরত্ব 8.5 কিলোমিটার, কিন্তু দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে বোঝাবুঝির ফারাক যেন যোজন যোজন। ছবি বলছে, রিজেন্ট হাসপাতালে শাহেদের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালকের পাশাপাশি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, সচিব সহ সবাই। গত 11 জুলাই গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মহাপরিচালকের দাবি, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই রিজেন্টের সাথে হয়েছে চুক্তি, কিন্তু বিষয়টি অস্বীকার করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরের দিনই এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে আগামী 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় মহাপরিচালককে। এই বিষয়ে সোমবার কথা বলতে চাওয়া হয় স্বাস্থ্য সচিবের সাথে। তিনি মহাপরিচালকের ব্যাখ্যা আসার আগে আগামী 3 দিন কথা বলতে নারাজ। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যে চিঠিটা আপনারা সে বিষয়টা আমরা ব্যাখ্যা চাইছি, ব্যাখ্যাটা চেয়েছি, এইটাই ব্যাখ্যাটা আসুক করে নেবেন। পরে সমন্বয়হীনতার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে আলাদা করে জানতে চাওয়া হলে এই বিষয়ে কথা না বলে এড়িয়ে যান তিনি। সমন্বয়হীনতার কথাটা তবে বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় দুর্যোগের এই সময়টায় শীর্ষ দুটি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা দুঃখজনক। সমন্বয়হীনতার অভিযোগ বাংলাদেশে প্রথম থেকেই ছিল, এখন মনে হচ্ছে এটা প্রকাশ্যে এসে গেছে। এই সমন্বয়হীনতা দূর করা উচিত, যদি দূর করা না যায় জাতিকে এটার জন্য ফলভোগ করতে হবে। মন্ত্রণালয় ও অধিদপ্তরের পরস্পরের দোষারোপের এই খেলা দুটি প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি করোনা মোকাবেলায় অব্যবস্থাপনাকে আরও দৃশ্যমান করে তুলছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মানুষের আতঙ্ক কমেছে করোনা পরীক্ষা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এমনটাই দাবি করা হয়েছে। একদিনে 12,423 জনের নমুনা পরীক্ষায় 3,099 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে, আর 24 ঘন্টায় মারা গেছেন 39 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, এদিনও ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সংখ্যক 19 জন করোনায় মারা গেছেন। গত কয়েকদিন চট্টগ্রাম বিভাগের মৃতের সংখ্যা বেশি থাকলেও আবারও রাজধানীতে মৃতের সংখ্যা বেড়ে 1,195 জনে দাঁড়িয়েছে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন এবং এ পর্যন্ত 2,391 জন। ঢাকা বিভাগে 1,195 জন, চট্টগ্রামে 623 জন, রাজশাহী 121 জন, খুলনা 128 জন, বরিশাল 88 জন, সিলেট 105 জন, রংপুর 75 জন এবং ময়মনসিংহ 56 জন। এদিকে প্রতিদিনই কমছে দেশে নমুনা সংগ্রহের সংখ্যা। এ নিয়ে 3টি কারণ ব্যাখ্যা করে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী এখন আর দ্বিতীয়বার পরীক্ষা করার দরকার হচ্ছে না। মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একটি ফি ধার্য করা হয়েছে পরীক্ষা করার জন্য, সেই কারণে কিছুটা কমতে পারে। আতঙ্কটা অনেকটাই কমে গেছে, মানুষ অনেকটা রিল্যাক্টেন্ট বলা যায়, পরীক্ষা করার বিষয়ে আগ্রহ কম দেখাচ্ছে। নমুনা সংগ্রহের সংখ্যা কমলেও কমেনি মৃতের সংখ্যা। গত এক সপ্তাহে একদিন 30 হলেও প্রতিদিনই প্রায় 40 ছুঁয়েছে মৃত্যুর সংখ্যা। 50-এর উপরেও ছিল একদিন। এছাড়া প্রাণীজ আমিষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জিঙ্ক গ্রহণ এবং ভিটামিন ডির জন্য সূর্য আলোকের সামনে যাবার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। কোভিড-19 সংক্রমণ শনাক্তের 128তম দিনে বাংলাদেশ। এদিন নমুনা পরীক্ষার বিপরীতে এই যাবৎকালের মধ্যে আক্রান্ত শনাক্তের হার ছিল সর্বোচ্চ, অন্যদিকে প্রাণ হারিয়েছেন আরও 39 জন। তবে আশার বিষয় হলো দেশে সুস্থতার হারও বাড়ছে ক্রমে। সবশেষ হালনাগাদ তথ্যের নিরিখে আমরা বাংলাদেশের সার্বিক কোভিড পরিস্থিতি এক নজরে দেখে নেব। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 12,423 জনের, যাতে আক্রান্ত শনাক্ত হয়েছেন 3,099 জন। এ নিয়ে বাংলাদেশে মোট কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 1,86,894 জন। বিপরীতে মারা গিয়েছেন 39 জন গত 24 ঘন্টায়। এ নিয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2,391 জন। এই সপ্তাহের মধ্যে আমরা যেটি দেখছি যে নমুনা পরীক্ষাও কম হয়েছিল। গত 7 দিনে 92,640 জন এবং তাতে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও কম। গত 7 দিনের যদি সংক্রমণের দিকে আমরা তাকাতে চাই, আমরা যেটি দেখছি যে 3 দিন পর 3,000-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে আজ, এবং আজকে এই যে নমুনা পরীক্ষার বিপরীতে এই যাবৎকালের মধ্যে যে সংক্রমণের যে হার সেটি সর্বোচ্চ ছিল 24.45%। আর বাদবাকি দিনগুলোতে আমরা যেটি দেখছি যে প্রায় প্রতিদিনই 20% বেশি কিন্তু
আক্রান্ত শনাক্ত হয়েছেন। নিয়মিতভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা, এই বিষয়গুলো নিশ্চিত করার মাধ্যমে সম্ভব দেশে কোভিড-19 আক্রান্তের যে সংক্রমণের হার রয়েছে সেটিকে টেনে ধরা। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার বাদ জোহর যমুনা ফিউচার পার্কে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। শিল্প উদ্যোক্তা নুরুল ইসলাম বাবুল দেশকে স্বাধীন করতে লড়েছিলেন ৭১-এ। স্বাধীনতা পরবর্তী ১৯৭৪ সালে শুরু করেন অন্যরকম এক যুদ্ধ। মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক ভিত মজবুত করতে গড়ে তুললেন যমুনা গ্রুপ। ক্রমেই গ্রুপের শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো ৪১-এ। হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে যা রাখছে অনন্য ভূমিকা। শিল্প খাতে অবদান রাখার পাশাপাশি গড়ে তুলেছেন যমুনা টেলিভিশন ও যুগান্তরের মতো গণমাধ্যম। গত ১৪ জুন অসুস্থ বোধ করায় তাকে ভর্তি করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। ১৫ জুন তার করোনা পজিটিভ আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। ১৬ দিন আইসিইউতে থাকার পর সোমবার বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের অন্যতম এই শিল্প উদ্যোক্তা। আমাদের প্রায় ১০ জন অভিজ্ঞ চিকিৎসক নিয়োজিত ছিলেন। তারা আপ্রাণ চেষ্টা করেছেন ওনার চিকিৎসার জন্য, কিন্তু তারপর সকল চেষ্টা সত্ত্বেও আমাদের ছেড়ে চলে গেছে। মঙ্গলবার বাদ জোহর যমুনা ফিউচার পার্কের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে দেদারসে তৈরি হচ্ছে নকল ও ভেজাল ওষুধ। এই মুহূর্তে প্রশাসনের করোনা কেন্দ্রিক নজরদারির সুযোগটাই কাজে লাগাচ্ছে প্রতারক চক্র। ক্যান্সারের মতো জটিল রোগের ভেজাল এসব ওষুধ দেশের পাশাপাশি চোরাই পথে পাচার হচ্ছে বিদেশেও। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। চলছে ওষুধ প্যাকেজিংয়ের কাজ। শুধু এই কাজ করার বেতন ১৫,০০০ টাকা। রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডের এই বাসার ২টি ফ্লোর ভাড়া নিয়ে এই কাজ চলত দিনের পর দিন। নামি দামি বেশ কয়েকটি কোম্পানির ওষুধ নকল করে সেগুলো দেশের বাজারে তো বটেই, মোবাইল যন্ত্রাংশের আড়ালে পাঠিয়ে দেওয়া হতো ভারত ও চীনে। এই কোম্পানির নাম KM ট্রেডার্স। মালিক মামুনের দাবি, তাকে এই ওষুধগুলো সরবরাহ করত মাসুদ রানা নামের একজন। এখানে এমআরপি প্রাইস ১৫,০০০ টাকা আছে, কিন্তু আমি ওনার কাছ থেকে কিছু কম পাইতাম। ধরেন যে না, এই ৭,০০০ টাকা দিত। গোয়েন্দা পুলিশ বলছে মাসুদকে ধরতে মাঠে নেমেছেন তারা। এই মাসুদ রানা চক্রের আরো কিছু লোকজন আছে, আমাদের তদন্ত চলতেছে। আশা করি ইনশাআল্লাহ আমরা পুরো চক্রটাই পেয়ে যাব। রাজধানীর মিটফোর্ড ও বাবুবাজার এলাকার ওষুধের দোকানগুলোতে পাইকারি দরে মিলছে নকল ওষুধ। নামি দামি কোম্পানির একটি অ্যান্টিবায়োটিকের দাম যেখানে ১০ টাকা, সেখানে একই নামের কিংবা কিছুটা ভিন্ন নামের ওষুধ মিলছে নামমাত্র দামে। বিশেষজ্ঞরা বলছেন এসব ওষুধ দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। যেহেতু দৃষ্টি চলে গেছে করোনার দিকে, এখন এই দুষ্কৃতিকারীরা, দুর্নীতিবাজ, নকলবাজ, ভেজাল ওষুধ যারা তৈরি করে তারা সুযোগ পেয়ে গেছে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের দাবি, সাধ্যমতো কাজ করছেন তারা। আমাদের নজরে যেগুলো আসতেছে এবং আমাদের ইন্টেলিজেন্সে যেগুলোই ধরা পড়ছে সেগুলোর বিষয়ে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করছি। বিশ্ববাজারে বাংলাদেশের ওষুধের কদর রয়েছে। বিশ্বের প্রায় ১৫০ দেশে রপ্তানি হয় বাংলাদেশের ওষুধ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন বিদেশি ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে রাজধানীর কাকরাইলে লাজফার্মার একটি শাখায় ৭ জনকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে গোয়েন্দা সংস্থা NSI ও RAB ৩ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে অন্তত ৮০ ধরনের অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। পরে ঘটনায় দায়ীদের জরিমানা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় লাজফার্মার কর্তৃপক্ষের বিরুদ্ধেও নিয়মতান্ত্রিক মামলা করা হবে বলে জানানো হয়। বিপুল পরিমাণ ওষুধ তারা এখানে, যেটা আমদানি নিষিদ্ধ, তারা এখানে এটা বিক্রয় করছে এবং মজুত করেছে। শুধু এটা না, তারা সাথে সাথে কিছু আপনার অনুমোদনহীন ইনজেকশন, যে অ্যান্টি ক্যান্সার ইনজেকশন, এমন সিভিয়ার মানে যেগুলো সেন্সিটিভিটি খুবই বেশি, তারা এটাও কিন্তু আমদানি নিষিদ্ধ, তারা সেটা আমদানি করছে এবং বিক্রয় করছে। প্রবাসের সময় আরও থাকছে। ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম পানির নিচে। তিস্তা ব্যারেজ পয়েন্টে রেড অ্যালার্ট। করোনা সংক্রমণ রোধে ঈদুল আজহার ছুটিতে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার রাতে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, ক্রমেই করোনা ভাইরাসের ভয়াবহতা বাড়ায় কোরবানির ঈদেও চাকরিজীবীদের নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে। এর আগে ঈদ উল ফিতরের ছুটিতেও সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়, যদিও সব ক্ষেত্রে তা বাস্তবায়ন করা যায়নি। এদিকে কোরবানির ঈদে সরকারি ছুটি 3 দিনই থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এছাড়া 7ই মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত হয় বৈঠকে। 1 মাস পর অনুষ্ঠিত হলো মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। করোনার বাস্তবতায় গণভবন থেকেই ভিডিও কনফারেন্সে এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সচিবালয় থেকে সংযুক্ত ছিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। বৈঠক শেষে সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ছুটি 3 দিনের বেশি হবে না। ঈদের সময় যে 3 দিন ছুটি আছে, এই 3 দিন ছুটি বর্ধিত হবে না। আর যে যেখানে থাকবে, যার যেখানে কর্মস্থল, সে তার হেডকোয়ার্টার ত্যাগ করতে পারবে না। এছাড়া সভায় খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 2020-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। ক শ্রেণীতে 7ই মার্চকে ঘোষণা করা হয়েছে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে। রাজশাহী, চট্টগ্রাম, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রণীত আইনসমূহের সাথে সামঞ্জস্য রেখে এই আইনটি প্রণয়ন করা হয়েছে। 7ই মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা করা এবং মন্ত্রিপরিষদ বিভাগে যে পরিপত্র আছে তার ক ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব। 7ই মার্চের বিষয়ে উচ্চ আদালতের একটি রুলের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভায় গৃহীত এসব সিদ্ধান্ত অবহিত করা হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা মোকাবিলায় জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সুপারিশ আমলে না নিয়ে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর কিংবা নারায়ণগঞ্জে গরুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ধর্মীয় এই উৎসবের ক্ষেত্রে এটি অবাস্তব উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, অনলাইনে পশু বেচাকেনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন স্থানে গরুর হাট বসবে। তবে এই সিদ্ধান্তে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা টেকনিক্যাল কমিটির। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী সহ চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে গরুর হাট না বসাতে শুক্রবার 8 দফা সুপারিশ করা হয় করোনা মোকাবিলায় জাতীয় কারিগরি পরামর্শ কমিটির পক্ষ থেকে। অন্যান্য স্থানে হাট বসানো হলেও শহরের মধ্যে হাট না বসানোর সুপারিশ করা হয়। কিন্তু পরামর্শ কমিটির সুপারিশ উপেক্ষা করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে স্বল্প পরিসরে গরুর হাট বসানোর সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। হাট না বসাটা তো আসলে ইম্প্র্যাকটিক্যাল। মানুষকে উৎসাহিত করছি অনলাইনে গরু কিনা বেচা করার জন্য, কিন্তু এতদ সত্ত্বেও যে সমস্ত পশুর হাট বসাটা একান্ত জরুরি হবে সেটা যেন নাকি স্বাস্থ্যবিধি মেনে কিনা বেচা করা হয়। তবে ঢাকা, চট্টগ্রাম কিংবা নারায়ণগঞ্জের মতো শহরে করোনাকালে গরুর হাট হতে পারে মরার উপর খাড়ার ঘা, যা চলমান করোনা সূচককে আরও ঊর্ধ্বমুখী করার শঙ্কা জাতীয় পরামর্শ কমিটির। যেসব জায়গায় গরুর হাট হবে সেই গরুর হাটগুলোতে যদি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, একদিক থেকে ঢোকা আর একদিক থেকে বেরোনো, খোলা মাঠে একটু দূরে দূরে গরুর দাঁড় করিয়ে বেচাকেনা, এইরকম স্বাস্থ্যবিধি মেনে যদি এই 4টি এলাকার বাইরে গরুর হাট বসানো যায় এবং আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, যেটা আমাদের সবারই কাম্য। অনলাইন পদ্ধতিতে 20 থেকে 25 লাখ গরু বেচাকেনার মতো অবস্থা নেই বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ। ঢাকার চারপাশ নয়, নগরীর মধ্যে দখল হয়ে যাওয়া খাল ও আদি বুড়িগঙ্গার চ্যানেল উদ্ধার করে ঢাকার ভেতরেও সরকারের নৌযান চলাচল শুরুর পরিকল্পনা রয়েছে, এমনটাই জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার সকালে ঢাকার চারপাশের নদীতীর রক্ষা কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। প্রকল্প পরিচালক জানান, ইতিমধ্যেই শুরু হওয়া কাজের প্রায় 60% শেষ হয়েছে। প্রাণ ফেরা বুড়িগঙ্গা, দৃষ্টির ক্যানভাসে টলটলে জল, ভরা বর্ষা যেন নদীর প্রকৃতি সেজেছে তার আপন রূপে। কালো ঘুটঘুটে পানি আর দুর্গন্ধে মাস কয়েক আগেও যেখানে নদী পাড়ের মানুষ বোবা কান্নায় মুষড়ে ছিল, ঋতুচক্রে এখন সেখানেই অথই জলরাশি। পাখির চোখে দেখা যায় যৌবন ফিরেছে তুরাগ সহ ঢাকার চারপাশের অন্য সব নদীতে।
সোমবার নৌ প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকার চারপাশের নদীতীর রক্ষা কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এমনই যৌবনবতী নদীর রূপ উঠে আসে ক্যামেরার চোখে। সরেজমিন ঘুরে দেখা যায় করোনার সাথে পাল্লা দিয়ে চলছে নদী রক্ষার কাজও। ঢাকা নদী বন্দর অধীনে প্রায় 1200 সীমানা প্রায় ভিজিবল করে ফেলেছি। 5000 পাইলের মধ্যে আমাদের 3200 পাইল হয়ে গেছে ঢাকা বন্দরে। আমরা যে কাজগুলো করেছি তার প্রায় 60-70% কাজ করেছে। পরিদর্শন শেষে নৌ প্রতিমন্ত্রী জানান, চিহ্নিত জায়গা পুনর্দখল করলে তা আরো বড় অপরাধ হিসেবে গণ্য হবে। নদী দখল করে পাওয়ার প্ল্যান্ট করবে এরকম কোনো কারোর সঙ্গে আমাদের চুক্তি হয়নি। মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা শুধু নদীর ঢাকার চারপাশে শুধু নৌ চলাচল নয়, ঢাকার মধ্য দিয়েও শহরের মধ্য দিয়েও নৌ চলাচল করা সম্ভব বলে আমি মনে করি। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার চারপাশের নদীর বর্ষা মৌসুমের এই যৌবনা রূপ ধরে রাখতে হলে একদিকে যেমন নদীর তলদেশে থাকা কয়েক স্তরের ময়লা তুলে ফেলার পাশাপাশি বন্ধ করতে হবে ঢাকার চারপাশের নদীর সঙ্গে থাকা হাজার হাজার সুয়ারেজ ও ড্রেনেজ লাইনগুলো। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। সড়ক ছাপিয়ে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। যমুনা নদীর পানি বেড়ে জামালপুরের ইসলামপুর উপজেলার অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রবল গতিতে ছুটছে পানি, তলিয়ে গেছে ফুলগাজী পরশুরাম আঞ্চলিক সড়ক, প্রায় বন্ধ যান চলাচল। রোববার রাতে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 8টি স্থানে হঠাৎ করে ভাঙন দেখা দেয়। পাহাড়ি ঢলে প্রবল বেগে পানি ঢুকে প্লাবিত হয় ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 15টি গ্রাম। তলিয়ে যায় রাস্তাঘাট, হাটবাজার, দোকানপাট সহ বিস্তীর্ণ জনপদ। নিরাপদ আশ্রয়ের খোঁজে গবাদি পশু নিয়ে ছুটছে মানুষ। ধরলা নদীর পানি বেড়ে তলিয়ে গেছে কুড়িগ্রাম সদর উপজেলার নানকার, চরমোহন, জগমোহনচর ও চর বড়াইবাড়ি এলাকার বসতঘর। তলিয়ে গেছে আঞ্চলিক সড়কও। হাঁটু পানিতে তলিয়ে আছে বাড়ির আঙিনা। যমুনা নদীর পানি বেড়ে দ্বিতীয় দফায় প্লাবিত হয়েছে জামালপুরের ইসলামপুর উপজেলার অন্তত 20টি গ্রাম। প্রচণ্ড স্রোতে ভেঙে গেছে আমতলী ইসলামপুর আঞ্চলিক সড়কও, বন্ধ হয়ে গেছে যান চলাচল। সাবিত সারোয়ার, সময় সংবাদ। বৃষ্টিপাত কমলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জে দ্বিতীয় দফার বন্যায় বানভাসী মানুষের দুর্দশা কমছে না। পানিবন্দী হয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে লক্ষাধিক মানুষ। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন দিগেন সিংহ। মেঘালয়ের চেরাপুঞ্জির ভারী বৃষ্টির পানি চেলা নদী দিয়ে তীব্র বেগে নেমে আসছে ছাতকে। এই পানিতে ডুবে যাচ্ছে ফসলের জমি, পথঘাট, বসত বাড়ি। এতে কিছু মানুষের জায়গা হয়েছে আশ্রয় কেন্দ্রে, আর গবাদি পশুর ট্রেন লাইনে। রাস্তা থেকে সারা ছাতকেও বাড়ির তল, সমস্ত ঘর বাড়ি পানির নিচে, মানুষ পানিবন্দী অবস্থায় দিবে। আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া বানভাসী মানুষেরাও ভালো নেই। 1 কেজি সিরা আর 1 কেজি চিনি দিছে। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফার বন্যায় বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে ছাতক, দোয়ারাবাজার সহ সুনামগঞ্জের 11 উপজেলা ও 4 পৌর এলাকার বিস্তীর্ণ জনপদের মানুষেরা। আমরা গাড়ি নিয়ে আসছি, সিলেট থেকে এই পর্যন্ত আসছি, এরপরে এদিকে যাওয়া যাচ্ছে। সরকারের উদ্যোগের কথা শোনালেন সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য। পানিবাহিত রোগের জন্য আমরা কিছু ট্যাবলেট, কিছু বিভিন্ন সরঞ্জাম আমরা দিচ্ছি। সুনামগঞ্জে 269টি বন্যা আশ্রয় কেন্দ্রে 1379 পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে। এই আশ্রয় কেন্দ্রগুলোতে বসবাসকারী বানভাসী মানুষেরা তাদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছানোর দাবি জানিয়েছেন। সুনামগঞ্জের ছাতক থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা 34 লাখ ছাড়িয়ে গেছে। একদিনে দেশটিতে প্রায় 60,000 মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। রোববার ফ্লোরিডায় একদিনে সর্বোচ্চ 15,000-এরও বেশি মানুষের শরীরে কোভিড-19 শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশিদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। করোনা ভাইরাস এখন মরণ কামড় বসিয়েছে ফ্লোরিডায়। অঙ্গরাজ্যটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এ নিয়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যেও বেড়েছে আতঙ্ক। গতকাল শুনলাম 2 জন মারা গিয়েছে ফ্লোরিডাতে,
এখন তো একদম ঘরের কাছে চলে এসেছে, এটা আমরা খুবই চিন্তিত। পাবলিক প্লেস সেগুলোতে যতটুকু পারি আমরা অ্যাভয়েড করতেছি, বিশেষ করে বয়স্ক লোকরা এই ব্যাপারে খুবই সাবধান। মসজিদগুলোতে আমরা খুবই সতর্কতা অবলম্বন করতেছি। এদিকে যুক্তরাষ্ট্রে কোভিড-19 এর এপিসেন্টার নিউ ইয়র্কে অনেকদিন ধরেই আক্রান্ত ও মৃতের সংখ্যা কমের দিকে, ফলে স্বাভাবিক হতে শুরু করেছে নিউ ইয়র্ক। অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট থেকে শুরু করে সবকিছুই খুলেছে, কিন্তু অনেকের মধ্যেই সচেতনতার অভাব রয়েছে। বর্তমানে নিউ ইয়র্কের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু মনে হয় না এই স্বাভাবিকতা বেশিক্ষণ টিকবে। করোনা এলে একটু আগে থেকে একটু ঠিক হয়েছে, আগে অনেক খুব খারাপ অবস্থা ছিল, অলমোস্ট এভরিডে 1000 মানুষ মারা যেত, এখন অ্যাকচুয়ালি টুডে অলমোস্ট 0 মানুষ মারা গেছে রিপোর্টেড। এদিকে যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন জিনের গঠন বদলে আরো ভয়ঙ্কর হচ্ছে করোনা। এই অবস্থায় যেভাবে সবকিছু খুলে দেওয়া হচ্ছে, তাতে করে আবারও নিউ ইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা অনেকের। রোগ বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রে আবারও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সরকারকে নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে, আর তা না হলে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আরও মারাত্মক হতে পারে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ব্রিটেনে করোনা ভাইরাসে সংক্রমণে অধিকতর ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা দীর্ঘতর হচ্ছে। এ অবস্থায় সরকার কিছুটা নড়ে চড়ে বসেছে। সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার উপর জোর দেওয়া হচ্ছে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে বেশ দোটানায় রয়েছে ব্রিটিশ সরকার। গণপরিবহন, হাসপাতালের পর দোকানে প্রবেশ করতে হলে এইভাবে মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। বৈজ্ঞানিকরা বলছেন মাস্ক ব্যবহার হয়তো করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বড় ধরনের ভূমিকা রাখতে পারে। অনলাইনে সরাসরি এক প্রশ্ন উত্তর পর্বে ব্রিটিশ প্রধানমন্ত্রীও একই আভাস দিলেন। মাস্ক ব্যবহার সম্পর্কে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রিটিশ এমপিরা। দেশটির চিকিৎসকরাও বলছেন করোনার ভয়াল থাবা থেকে রেহাই পেতে মাস্কের বিকল্প নেই, তবে সচেতনতা আরো বাড়াতে হবে। এটা এই মুহূর্তে খুবই জরুরি, যেহেতু আমরা আমাদের লকডাউন প্রসেসটাকে শিথিল করতে শুরু করেছি এবং ইতিমধ্যে বিভিন্ন ডেটাতে আমরা দেখতে পাচ্ছি যে মাস্কের একটা ভূমিকা আছে, সংক্রমণ কমাতে সাহায্য করে। দোকানে প্রবেশ করার ক্ষেত্রে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতার পরিকল্পনাকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। মাস্ক বাধ্যতামূলক যদি করে তাহলে আমি মনে করি আমাদের সেফটির জন্য অনেকটাই ভালো হবে। এখানে অনেক ধরনের কাস্টমার আসে, কেউ জ্বর নিয়ে আসবে, কেউ কাশ নিয়ে আসবে, আমরা কাকে কি বলতে পারবো? এর জন্য মাস্ক ব্যবহার করা সবাইকে বাধ্যতামূলক করলে সেফটি এবং সিকিউর আমি মনে করি। গত 15 জুন থেকে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করে ব্রিটেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। কমেছে নতুন করে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে 1 লাখ মানুষ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ফিরেছে কর্মব্যবস্থা, কাজে ফিরছেন প্রবাসীরাও। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 28 লাখ জনসংখ্যার দেশ কাতার প্রতি 10 লাখে আক্রান্তের হিসেবে বিশ্বের শীর্ষে অবস্থান ছিল দেশটির। উন্নত মানের চিকিৎসা ব্যবস্থার কারণে করোনা থেকে মুক্তির পথে কাতার। বিধিনিষেধ প্রত্যাহার করায় কাজে ফিরছেন কর্মহীন প্রবাসীরা। কাতার ইনশাল্লাহ করোনা মুক্ত হতে চলেছে। কাতারের মধ্যে ইতিমধ্যে কাতার সরকার বিশ্বমানের স্বাস্থ্যসেবা উপহার দেওয়ায় কাতারের যথেষ্ট করোনা থেকে আমরা উন্নতি হয়েছে এবং বিশ্বের মধ্যে একটা মডেল হিসেবে পরিণত হয়েছে। কাতারে বর্তমানে করোনা ভাইরাসের অবস্থা ভালো। গত 4.5 মাস যাবত আমাদের কোনো কাজকর্ম ছিল না, তো এখন আল্লাহ দিলে মোটামুটি স্বাভাবিক হতেছে। করোনার কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার কথা জানালেন প্রবাসী এ ব্যবসায়ী। আমরা ফ্যামিলি নিয়ে থাকি, এখানে অনেক কিছু মেনটেন করতে হয়েছে। ঘুরে আমরা বাইরে যেতে পারি নাই, অনেকদিন লকডাউন ছিলাম। দোকানপাট সব কিছু খুলে দিয়েছে, এখন ব্যবসা বাণিজ্য ভালো আছে। কাতারে এ পর্যন্ত 4,12,000-এর বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। 22 জন বাংলাদেশি সহ মারা গেছেন 147 জন। সময় সংবাদ, কাতার। কুয়েতে সরকার করোনা মহামারীর সংকট কাটিয়ে উঠতে প্রবাসীদের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে কোটা পদ্ধতি চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি বাস্তবায়িত হলে দেশে ফিরতে হতে পারে 2.5 লাখের বেশি বাংলাদেশিকে, যা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের রিপোর্ট।
প্রবাসী পেশাজীবী ও শ্রমিক কমানোর উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার। একটি বিল কুয়েতের সংসদে উপস্থাপন করার প্রক্রিয়া চলছে। প্রস্তাব অনুযায়ী প্রতিটি দেশের জন্য একটি কোটা থাকবে। বাংলাদেশের জন্য এই কোটা হবে কুয়েতের জনসংখ্যার 3%। বর্তমানে কুয়েতের জনসংখ্যা প্রায় 13 লক্ষ, সেখানে বাংলাদেশি আছে প্রায় 3 লাখেরও বেশি। নতুন প্রস্তাব কার্যকরী হলে প্রায় 2.5 লাখ বাংলাদেশি শ্রমিককে কুয়েত ছাড়তে হবে। 3% কোঠায় আমরা মাত্র 40,000 বাংলাদেশি কুয়েতে থাকতে পারবো, বাকি 2,60,000 বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত যেতে হবে। প্রায় 2.5 লক্ষ বাংলাদেশি প্রবাসী বেকার হয়ে দেশে ফিরবে, এতে দেশের বেকারত্ব বাড়বে। বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাই, যে কোনো ক্রমে হোক বাংলাদেশ এবং কুয়েত সরকারের মধ্যে আলোচনা সাপেক্ষে সুন্দর একটি সমাধান খুঁজে বের করুন। এ ব্যাপারে দূতাবাস মুখপাত্র জানিয়েছেন চূড়ান্ত কোনো বিল এখনো পাশ হয়নি। যদি এই আইনটি পাশ হয় তাহলে এই দুর্যোগপূর্ণ মহামারীতে শ্রমিকদের দেশে চলে যেতে হবে। এই সকল শ্রমিকদের বেকারত্বের বোঝা কাঁধে নিয়েই দেশে চলে যেতে হবে। তাছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে কমে যাবে রেমিটেন্স প্রবাহ। তাই কুয়েত প্রবাসীরা মনে করেন আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশ সরকার যেন এ নিয়ে একটা সিদ্ধান্তে আসেন। শরীফ মোহাম্মদ, মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। মহামারীর প্রভাবে দীর্ঘ 4 মাস উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় খাদ্যসহ নানা সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছেন প্রবাসীরা। দেশে ফেরার আকুতি জানিয়েছেন তারা। মালয়েশিয়া থেকে বিস্তারিত মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে। সম্প্রতি করোনার কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় বহু প্রবাসী বাংলাদেশি হয়ে পড়েছেন কর্মহীন। আর্থিক সংকটের কারণে খাওয়ার খরচ জোগানোই এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি সংকটে রয়েছেন অসুস্থরা। মালয়েশিয়ায় ব্যয়বহুল চিকিৎসা খরচ জোগাতে না পারায় দেশে ফিরতে চান তারা। হার্ট একবার ব্লক হয়েছিল, ডাক্তারে কইছে যদি এই সময় মতো আমি দেশে না যাই তাহলে আমি বাঁচব না। আমি সবার সাহায্য কামনা করতেছি। বর্তমানে সাধারণ ফ্লাইটও নেই, বিশেষ ফ্লাইটও নেই, এখানে আমরা আটকা পড়ে গেছি, অনেক অসুস্থ মানুষ। দীর্ঘদিন লকডাউন থাকার কারণে আমি দেশে ফিরে যেতে পারিনি। বাংলাদেশ সরকার এবং প্রবাস মন্ত্রণালয় যেন আমাদের দিকে একটু সুদৃষ্টি দেন, আমাদের শেষ ইচ্ছাটা যেন পূরণ করে। করোনার কারণে 4 মাস ধরে ফ্লাইট বন্ধ থাকায় বাংলাদেশে গিয়ে আটকা পড়েছেন হাজারো মালয়েশিয়া প্রবাসী। অন্যদিকে করোনায় বিপর্যস্ত হয়ে দেশে যাওয়ার অপেক্ষায় অসংখ্য বাংলাদেশি। বিশেষ ফ্লাইটে অল্প সংখ্যক প্রবাসী মালয়েশিয়া থেকে দেশে ফিরে যেতে পারলেও সাধারণ কর্মীরা পাচ্ছেন না সেই সুযোগ। যারা ইনলিগেল তাদেরকে ইমিগ্রেশন স্পেশাল আগে কম্পাউন্ড দিতে হয়, জরিমানা দিতে হয়, সেটা এখন বদ্ধ আছে বর্তমানে। হাইকমিশন সে ইচ্ছে করলে পারবে, যেতটুকু পারি আমরা সার্বিক সহযোগিতা করতেছি। মালয়েশিয়ায় বর্তমানে প্রায় 10 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। দীর্ঘ 4 মাসেরও বেশি সময় ধরে কর্মহীন এসব অসহায় প্রবাসীদের দেশে ফিরে নিতে বাংলাদেশ দূতাবাস সহ সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করছেন এসব ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া তামিনজায়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। করোনার প্রথম ধাক্কা সফলভাবে সামাল দিলেও দ্বিতীয় ধাপে ভাইরাস নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সার্বিয়া, স্লোভেনিয়া, কসোভো সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। অভিবাসীদের অনুপ্রবেশ বেড়ে যাওয়ার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে থাকা সীমানা চালু করায় করোনার প্রকোপ বেড়েছে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশি সহ দেশগুলোর সাধারণ মানুষ। চীন থেকে ছড়িয়ে পড়া কোভিড-19 ইতালি, ফ্রান্স, রাশিয়া সহ ইউরোপের দেশগুলোতে ব্যাপকভাবে হানা দিলেও স্লোভেনিয়া, সার্বিয়া, মেসিডোনিয়া ও বলকান রাষ্ট্রগুলো করোনা নিয়ন্ত্রণে অনেকটা সফলতার খাতায় নাম লেখায়। তবে শেষ রক্ষা হয়নি তাদের। সার্বিয়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সপ্তাহব্যাপী কারফিউ জারি করা হয়েছে। নভেম্বরে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। আমাদের প্রেসিডেন্ট মোটেই ভালো সিদ্ধান্ত নেননি। সবকিছু খোলা হয়েছে, সবকিছু উন্মুক্ত রাখলে আমরা কখনোই নিরাপদ থাকতে পারবো না। এখন আমাদের ঘরে থাকতে হবে। কসোভোয় প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে কোভিড-19 আক্রান্তের সংখ্যা। মাস্ক না পরা ও সামাজিক দূরত্ব মেনে না চলার জন্যই করোনার প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। যে হারে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে হাসপাতালে রোগীর জায়গা হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
করোনা নিয়ন্ত্রণে সফল দেশ স্লোভেনিয়াও দ্বিতীয় ধাপের করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এ মাসের শেষ নাগাদ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমানা খুলে দেওয়ার পাশাপাশি অবৈধ অভিবাসীদের প্রবেশ বেড়ে যাওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মনে করা হচ্ছে। স্লোভেনিয়াতে করোনার সেকেন্ড ওয়েভের আঘাত এসেছে মূলত বলকান বিভিন্ন দেশ, বিশেষত সার্বিয়া এবং বসনিয়া থেকে। এখানে মানুষের যাতায়াত বৃদ্ধি পাওয়ার কারণে স্লোভেনিয়াতে নতুন করে আবার করোনা ভাইরাসের প্রকোপ আরম্ভ হয়েছে। সার্বিয়া, কসোভো, স্লোভেনিয়ার পাশাপাশি করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত বসনিয়া ও হার্জেগোভিনা, মেসিডোনিয়া, আলবেনিয়া সহ বলকানের অন্তর্ভুক্ত অন্যান্য দেশগুলোও। ওমর ইনান, সময় সংবাদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল করেছে ফ্রান্স আওয়ামী লীগ। রোববার প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে দোয়াটি অনুষ্ঠিত হয়। ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েসের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এ সময় সাহারা খাতুনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে সদ্যপ্রয়াত ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহসিন উদ্দিন খান লিটনের স্মরণে দোয়া মাহফিল করেছে ফ্রান্সের ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন। এতে ফ্রান্স আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশি কমিউনিটির নেতাসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। প্রবাসের সময় করোনা ভাইরাসের প্রতিকূলতাকে পাশ কাটিয়ে রাজশাহীর আম রপ্তানি করা হলো বিদেশে। আগামী বছর এই অঞ্চলে ফলমূলের কোয়ারেন্টিন এবং প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে উঠলে নতুন এক অধ্যায়ের সূচনা হবে বলে মনে করেন ফল গবেষণায় সম্পৃক্ত কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। করোনা ভাইরাসের কারণে এবার বিদেশে আম রপ্তানি নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে রোববার রাতে রাজশাহীর আম গেল সুইজারল্যান্ডে। নর্থ বেঙ্গল এগ্রো ফার্ম লিমিটেড নামের একটি কৃষিভিত্তিক প্রতিষ্ঠান আম রপ্তানি শুরু করেছে। পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও আম রপ্তানি কার্যক্রম শুরু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে রপ্তানি চলবে আগস্ট মাস পর্যন্ত। এবছর লক্ষ্যমাত্রা 100 মেট্রিক টন হলেও করোনা পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক পেজে এ বিষয়টি নিশ্চিত করেছেন। চেম্বার অব কমার্সের ব্যবসায়ী নেতারা বলছেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যে আম রপ্তানি আশার আলো দেখাচ্ছে এই অঞ্চলের বাগান মালিক ও ব্যবসায়ীদের। এবছর করোনার কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও আম রপ্তানি যদি এটা চলতে থাকে এবং সরকার যদি এই পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসেন, তাহলে আমার মনে হয় আমাদের কৃষকেরা লাভবান হবে। ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তারা জানান, আগামী বছর সরকারিভাবে বা ব্যক্তি উদ্যোগে তৈরি করা হবে ফলমূলের কোয়ারেন্টাইন এবং প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। এর মধ্য দিয়ে নতুন একটি অধ্যায়ের সূচনা হবে। যখন প্রচুর আম বাজারে ওঠে তখন সেগুলো দাম কমে যায় বা এগুলো হঠাৎ করে কাজে লাগানো যায় না। কাজে এই ম্যাঙ্গো প্রসেসিং কোনো কারখানা গড়ে উঠলে সেটাও আসার কথা। কোয়ারেন্টাইন বিষয়গুলো আছে সেটা যদি সরাসরি আমরা এই বানেশ্বর বা এই এলাকায় যদি সরকারিভাবে স্থাপন করা যায়, তাহলে সেটিও আম রপ্তানির জন্য খুবই সহায়ক হবে। রাজশাহীর আম প্রথম 2016 সালে রপ্তানি হয়। কৃষি বিভাগ জানায়, গত বছর 36 মেট্রিক টন আম বিদেশে গেছে। সাইফুর রহমান রকি, সময়। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রতারণা মামলায় ডাক্তার সাবরিনা 3 দিনের রিমান্ডে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াকের ইউনিট প্রধান ডাক্তার মিলনের ছত্রছায়ায় গড়ে তোলেন অনিয়মের স্বর্গরাজ্য। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। মৌলভীবাজার সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাড়তি তৎপরতা। বেরিয়ে আসছে স্বাস্থ্য খাতের একের পর এক কেলেঙ্কারি। সবই জানত মন্ত্রণালয়, দাবি অধিদপ্তরের। এখনই মন্তব্য নয় বললেন সচিব। মানুষের আতঙ্ক কমায় কমেছে পরীক্ষা, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। ঈদের ছুটিতে সবাইকে কর্মস্থলে থাকার নির্দেশ সরকারের। করোনায় যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু। এবং করোনা প্রতিরোধে এখনও ভুল পথে হাঁটছে বিশ্বের বহু দেশ। পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বমুখী সংক্রমণে আতঙ্কে প্রবাসীরা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।